পুরো ঘর এলোমেলো করে তাণ্ডব চালাচ্ছে শুভ্র। ডার্কের কড়া নেশা, মাথা ঝিমঝিম ধরছে, শিরায় শিরায় আগুনের মতো রাগ, আর বুকে অসহ্য হাহাকার। কোনো কিছুতে সে শান্তি পাচ্ছে না। পাগলের মতো হাত পা ছুটছে, মাথা একদম কাজ করছে না। ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। টানা 3 দিন ঘুম নেই, চোখগুলো ফুলে লাল টকটকে হয়েছে, মনে হচ্ছে এখনই রক্ত ঝরবে। হঠাৎ ক্যাবিনেটের পার্সোনাল ড্রয়ার সজোরে টেনে খুলতে একটা চকচকে ছবি ছিটকে সামনে এসে পড়ল। শুভ্রর থমকে গেল। কাঁপা কাঁপা অসার হাতে ছবিটা ধুলোমাখা মেঝে থেকে তুলে ধরল। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল রিদির স্কুল ড্রেস পরা সেই চেনা মুখটা। দু হাতে লম্বা দুটো বেনি, মুখে সেই পরিচিত নিষ্পাপ মিষ্টি হাসি। এই পিকটা শুভ্র তুলেছিল শুভ্রের ফোন দিয়ে। ওরা তখন ক্লাস 10-এ পড়ে। ওদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেদিন। স্কুলে ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল। শুভ্র তখন নিজের ফোন ছিল না, তাই ভাইয়ের ফোনটা নিয়ে গেছিল, আর তখনই এই ছবিটা তুলেছিল। সেদিনের কথা শুভ্রের স্পষ্ট মনে আছে। এই ছবিটা ফোনে দেখার পর সারা রাতও ঘুমায়নি, শুধু এক দৃষ্টিতে চেয়েছিল। পরদিন দোকান থেকে ছবিটা প্রিন্ট করে বের করে নিয়ে এসেছিল, যাতে ফোন ছাড়া বাস্তবে সবসময় রিদিকে চোখের সামনে দেখতে পারে। আজ এতদিন পর ধুলোমাখা সেই ছবিটা দেখে শুভ্রের মরা ফ্যাকাশে মুখে এক চিলতে বিষাদমাখা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি স্থায়ী হলো না। পরক্ষণে বুকের বাম পাশে তীব্র একটা মোচড় দিয়ে উঠল, যেন কেউ ধারালো ছুরি দিয়ে কলিজা এফোড় এফোড় করে দিল। শুভ্রের নিঃশ্বাস আটকে এলো। সে কি তাহলে রিদিকে সত্যি সত্যি হারিয়ে ফেলল? তার এত বছরের যমুনা পাহাড় সম ভালোবাসা কি এভাবে হেরে গেল? সে কি তার মনোমোহিনীকে পেয়েও পেল না? এই দুঃসহ চিন্তাটা মাথায় আসতে শুভ্রের ছবিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মেঝেতে ধপ করে বসে পড়ল। দু হাতে নিজের মাথার চুলগুলো খামচে ধরে জানোয়ারের মতো আত্মনাদ করল। না না, রিদি আমার, ও শুধু আমার। শুভ্রের বুকের ভেতরে দহনা যন্ত্রণা ক্রমশই বাড়ছে। শান্তিতে এক ফোঁটা নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। হাতের ছবিটা শিথিল হয়ে মেঝেতে পড়ে গেল। মুহূর্তে হৃদের হাসিমাখা মুখটা আবছা হয়ে পুরোপুরি শুভ্রের চোখের সামনে ভেসে উঠল। শুভ্র এক পলক সেই শূন্যতা চেয়ে থেকে সজোরে চোখ বন্ধ করে নিল। এই ছবিটা, এই স্মৃতিগুলো এখন ওকে বাঁচার বদলে আরো তিলে তিলে মারছে। শুভ্রের এই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ভেতরটা যেন জীবন্ত কয়লার মতো পড়ছে। সে পাগল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার শূন্য চোখ দুটো হন্যে হয়ে কিছু একটা খুঁজছে। হঠাৎ তার চোখ গিয়ে আটকে পড়লো টেবিলের উপর রাখা একটা বড় কাচের বোতলের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে। শুভ্র একদম নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সেই বোতলটার দিকে হাত বাড়ালো। তারপর টলতে টলতে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে পাগলের মতো 5-6টা করে ট্যাবলেট মুখে দিচ্ছে আর গিলছে। আর থামার কোনো নাম নেই। যেন এই বিষগুলো খেলে বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভে যাবে। খেতে খেতে সে পুরো বোতলটাই শেষ করে দিল। খালি বোতলটা হাত থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেলো। 10 পাতা ট্যাবলেট ছিল ওই এক বোতলে, কিন্তু শুভ্রের আচ্ছন্ন মস্তিষ্ক মনে হচ্ছে সে মাত্র কয়েকটা ট্যাবলেট খেয়েছে। সে আর খাওয়ার জন্য আশেপাশে পাগলের মতো হাতড়াতে লাগলো, কিন্তু আর কিছু পেল না। শরীরটা এবার নিস্তেজ হয়ে আসছে। হাল ছেড়ে দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল। হাতে তার এখনও হৃদির সেই স্কুল ড্রেস পরা ছবিটা ধরা। মাথাটা ভীষণভাবে ঘুরছে। চারিদিকে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। সে হৃদির ছবিটার দিকে ঘোলাটো চোখে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে মাথাটা সোফায় হেলিয়ে দিল। চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা দুর্বল কণ্ঠে এক বুক হাহাকার নিয়ে কাতর কণ্ঠে গেয়ে উঠল, বলো কিভাবে রব এভাবে? আমায় গোছাবে কে দু হাতে? শুভ্রের শরীরটা এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। ওই কড়া বিষাক্ত রক্তে মিশে গিয়ে সরাসরি ওর মস্তিষ্কে আঘাত এনেছে। মাথাটা সোফায় হেলিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ওর পুরো শরীর পাথরের মতো ভারী হয়ে এলো। শুভ্র অনুভব করতে পারছে ওর পায়ের পাতা থেকে শুরু করে
বুক পর্যন্ত এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফুসফুসটা যেন জমে গেছে। বাতাস টেনে নিতে গিয়ে কলিজায় প্রচণ্ড টান পড়ছে। হঠাৎ শুভ্রের ভেতরটা এক ভয়াবহ মোচড় দিয়ে উঠল। পাকস্থলী থেকে উত্থাল পাতাল একদলা বিষাক্ত তরল তার কণ্ঠনালী বেয়ে উপরে উঠে আসছে। শুভ্র নিজেকে সামলানোর শক্তিটুকু হারিয়ে ফেলছে। ওর ঠোঁটের কোণ বেয়ে সাদা থকথকে ফেনা গড়িয়ে পড়ল। সেই সাদা ফেনা ওর চিবুক ভিড়িয়ে গলার দিকে বেয়ে যাচ্ছে। ওর মুখটা যন্ত্রণায় কুঁচকে নীলবর্ণ ধারণ করছে। অক্সিজেনের অভাবে প্রতিটি কোষ যেন শেষবারের মতো আর্তনাদ করে উঠছে। ওর হাতের আঙুলগুলো অবশ হয়ে এলো। যে ছবিটা ও বুক দিয়ে আগলে রেখেছিল, সেই ছবিটা ঘামা ধুলোমাখা হাতের মুঠো থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। শুভ্র ঝাপসা চোখে শেষবারের মতো মেঝের দিকে তাকালো। ছবির সেই হাসি মুখের হৃদি যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুভ্রর চোখের পাতাগুলো এখন হাজার মনের ভারী লোহার মতো চেপে বসেছে। ও চেঁচাতে চাইলে হৃদি বলে, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা ঘড়ঘড়ে অস্পষ্ট শব্দ বেরোলো। শুভ্রের শরীরটা সোফা থেকে ধীরে ধীরে মেঝের কার্পেটের উপর আছড়ে পড়ল। ওর মাথাটা একপাশে ঝুলে আছে। ঠোঁটের কোণে সেই সাদা ফেনা আর এখন বেশি ঘন হচ্ছে। ওর শরীরটা একেবারে প্রচণ্ডভাবে কেঁপে উঠে নিথর হয়ে গেল। চোখ দুটো আধবোঝা হয়ে স্থির হয়ে গেল। কোনো পলক নেই, যে কোনো স্পন্দন নেই। পুরো ঘর এখন শুধু মৃত্যু শীতল নীরবতা। এক সময় অদম্য শুভ্র চৌধুরী আজ নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে আছে। ও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘুমের খালি পাতা সেই স্কুল জীবনের ছবিটা। যে ভালোবাসার জন্য ও এতদিন হাহাকার করছে, সেই ভালোবাসার যন্ত্রণা অবসান ঘটাতে যেন সে চিরস্থায়ী অন্ধকার গভীরে তলিয়ে যাচ্ছে। রাত গভীর, বাইরে শুধু ঝিঝি পোকার ডাক, একঘেয়ে ডাক। বাড়ির সবাই একরাশ শোক বুকে নিয়ে কোনো মতে ঘুমানোর চেষ্টা করছে। সায়রা চৌধুরীর চোখে এক বিন্দু ঘুম নেই। কেমন যেন তার মনটা বারবার কু ডাকছে। তিনি কয়েকবার শুভ্রের রুমের দরজায় আলতো করে নক করছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। ভেবেছেন হয়তো ছেলেটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছে। সেই গভীর রাত পাগলের মতো বাড়ি ঢুকলো ঈশান। ক্লাব থেকে ফেরার পর তার মনটা একদম ভালো লাগছিল না। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছিল। শুভ্রের খবর নেওয়ার জন্য সে ওর নাম্বারে গুনে গুনে 100 বার কল দিয়েছে, কিন্তু শুভ্র একটা কলও ধরতে পারেনি। সেই দুশ্চিন্তায় ঈশানের স্থির থাকতে না পেরে সোজা শুভ্রের বাড়িতে চলে এলো। সে ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে সরাসরি শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় সজোরে ধাক্কা দিয়ে নক করতে করতে সে ডাকলো, বস শুনতে পাচ্ছেন? আমি ঈশান। এভাবে অনেকক্ষণ ডাকলো ঈশান, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই। ঈশানের ভীষণ ভয় লাগলো। ওর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো দরজায় লাথি বসাতে লাগলো। কয়েকটা প্রচণ্ড লাথিতে কাঠের দরজা সশব্দে খুলে গেল, আর ভেতরে তাকাতে ঈশানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। শরীরের সব রক্ত যেন মুহূর্তে হিম হয়ে বরফ হয়ে গেল। সে কলিজা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল, বস! ঈশান সরাসরি দৌড়ে গিয়ে শুভ্রকে জাপটে ধরে অস্থির হয়ে চিৎকার করে উঠল, বস বস, এটা কি করছেন আপনি? বস চোখ খুলুন, দোহাই লেগে আপনার। ঈশান পাগলের মতো চিৎকার, আর তার গগনভেদারী চিৎকার বাড়ির সবার কাঁচা ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। সবাই দিকবিদিক জ্ঞান হারিয়ে দৌড়ে শুভ্রের রুমে ছুটে আসলো। ঘরের মেঝেতে শুভ্র সেই নিথর আর ফ্যাকাশে শরীরটা দেখে সাহেরা চৌধুরী রীতিমতো জ্ঞান হারানোর মতো ঢলে পড়ল। শুভ্র ওর ভাইয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বুক ফাটা চিৎকার করে কান্না করে দিল। সোহান চৌধুরী দরজায় পাথরের মতো দাঁড়িয়ে এলো। তার তীক্ষ্ণ মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করেছে। এইটা কি সেই একগুঁয়ে গম্ভীর আর দাপুটি তার ছেলে, নাকি অন্য কেউ? সাহেরা চৌধুরী চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে বলতে বলতে লাগলো, ও আল্লাহ, আমার ছেলেটারে মেরে ফেললো। ও আল্লাহ, আমার ছেলেটার যদি কিছু হয়, তবে আমি সোহান চৌধুরীকে ছাড়বো না। ঈশানের কলিজা কাঁপছে। শুভ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে তা তার কল্পনাতেও ছিল না। একটা মানুষ কাউকে জানোয়ারের মতো ভালোবাসতে পারে, তা আজ ঈশানের কাছে অবিশ্বাস্য থাকছে। হঠাৎ ঈশানের চোখ গেল মেঝের কোণায় রিদির ছবিটা পড়ে আছে। ঈশান কাঁপা কাঁপা হাতে ছবিটা তুলে ধরলো। রিদির সেই নিষ্পাপ হাসিমাখা মুখটা ভেসে উঠল। সোহান চৌধুরীর চোখও ছবিটার পড়ল। উপস্থিত সবার চোখে তখন এক একটা ছবি।
একটা ছেলে একটা মেয়েকে কতটা পাগলের মতো ভালোবাসলে নিজেকে এভাবে বিষ দিয়ে নীল করে দিতে পারে তা আজ তারা নিজের চোখে না দেখেও বিশ্বাস করতে পারছে না। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, শুভ্রকে পাজা করে কোলে তুলে নিল। শুভ্রের তুলনায় ঈশানের শরীর রোগা পাতলা হয়েও এখন যেন তার গায়ে অসুরের শক্তি ভর করছে। এখন তার কাছে শুভ্রের জীবনটা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। শুভ্রকে পাজাগোলা করে দৌড়ে গিয়ে গাড়িতে তুলল ঈশান। পাশে সায়রা চৌধুরী আর শুভ্রকে শক্ত করে ধরে বসে আছে। সোহান চৌধুরী কোনো মতে গাড়িতে উঠল। তিনি যেন জ্যান্ত এক বরফখণ্ড হয়ে গেছে। ঈশান উন্মাদের মতো স্টিয়ারিং চেপে ধরে গাড়ি চালাতে শুরু করলো। রাত গভীর হয়, রাস্তাঘাট একদম জনশূন্য। সাইলেন্সারের তীব্র শব্দ রাতের নিস্তব্ধতা চিরে গাড়িটা হাসপাতাল ছুটে চলল। হাসপাতালে ইমার্জেন্সি পৌঁছাতে স্ট্রেচারে নিয়ে কর্মীরা ছুটে এলেন। শুভ্রকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছিল তখন ওর হাতটা ঝুলে পড়ল। মুখটা নীলচে হয়ে ফ্যাকাশে হয়ে গেছে আর ঠোঁটের কোণ দিয়ে তখন একটা সাদা ফেনা গড়িয়ে পড়ছে। ডাক্তাররা দ্রুত শুভ্রকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। ভেতরে যেতেই ডাক্তাররা চেঁচিয়ে বলল, কুইক, রায়েলস টিউব আনো, স্টোমাক ওয়াশ করতে হবে, পেশেন্টের পালস খুব লো। সাদা অ্যাপ্রন পরে ডাক্তার শুভ্রের উপর ঝাঁপিয়ে পড়লো। লম্বা একটা মোটা প্লাস্টিক নল শুভ্রের মুখে দিয়ে গলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। অচেতন অবস্থায় শুভ্রের শরীরটা যন্ত্রণায় একবার কুঁকড়ে এলো। নলের এক মাথা দিয়ে বিষাক্ত সাদাটে পানি আর ওষুধের অবশেষ বের করা হলো। প্রতিটি মুহূর্তে যেন যমরাজের সাথে শুভ্রের লড়াই চলছে। হাসপাতালের বাইরে করিডোরে সাহেরা চৌধুরী সোহান চৌধুরীর দিকে তাকিয়ে চিৎকার করছেন। তার কণ্ঠস্বরে কান্নায় বুঝে আসছে, আমার ছেলে যদি কিছু হয়ে যায় তবে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। এখন কি শান্তি পাচ্ছেন আপনি? আপনার ছেলে আপনার কথা রেখেছে, চলে যাচ্ছে সে। এই কি দেখতে চেয়েছিলেন আপনি? সোহান চৌধুরী এতক্ষণ নিজেকে কঠোর রাখার চেষ্টা করলো, এখন আর পারলেন না। তিনি দুহাত নিজের বুকে চেপে ধরে দেওয়ালের সাথে হেলে পড়লেন। শরীরের সব শক্তি নিমেষে কর্পূরের মতো উবে গেছে। তিনি একজন বাবা, আর বাবা হয়ে নিজের সন্তানের এই মরণাপন্ন অবস্থা সহ্য করবেন কীভাবে? তিনি তো স্বপ্নেও বুঝতে পারেনি তার এই পাষাণ হৃদয়ের ছেলেটা ভালোবাসার কাছে নুইয়ে পড়বে, এতটা দুর্বল হয়ে যাবে। ঈশান এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে আগলে ধরলেন। সে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, আঙ্কেল প্লিজ প্রেশার নেবেন না আপনি। একটু শান্ত হন, কিচ্ছু হবে না বসের। বস একদম ঠিক হয়ে যাবে, আপনি শুধু ভরসা রাখুন। গল্পের চাকা ঘুরে 2 দিন পার হয়ে গেল। শুভ্রের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার জানিয়েছে শুভ্র খাওয়ার পর 2 ঘন্টা ওই অবস্থায় পড়েছিল, যার জন্য ওষুধের প্রতিক্রিয়া রক্তে অনেক গভীরে ছড়িয়ে পড়ছে। শরীরের ভেতরে থাকা এই বিষক্রিয়া পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত জ্ঞান ফিরবে না। তবে ডাক্তার আশা দিয়েছে 2 বা 3 দিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। শুভ্রের মুখে এখন অক্সিজেন মাস্ক লাগানো, নিঃশ্বাস খুব ধীরে। মাঝে মাঝে ওর চোখের পাপড়িগুলো খুব হালকা কেঁপে উঠছে, যেন এক গভীর অতল অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করছে। হঠাৎ ঘুমের ঘুরে শুভ্রের মনে হলো তার মাথায় কেউ খুব যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা এতটাই মায়াবী আর চেনা যে শুভ্র সেটা ভেতর থেকে অনুভব করতে পারছে। কিন্তু ওষুধের সেই বিষাক্ত ঘোরে সে কিছুতেই নিজের চোখ দুটো মেলতে পারছে না। হঠাৎ শুভ্রের কানের কাছে কারো ফুঁপিয়ে কান্নার একটা কোমল মেলি কণ্ঠ ভেসে আসলো। কেউ একজন তার পাশে বসে অনবরত কেঁদেই চলছে। কান্নার সেই শব্দে যেন এক বুক আকুতি আর যন্ত্রণা মিশে আছে। শুভ্র স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একজন তার হাতটা নিজের হাতে 2 তালুতে নিয়ে শক্ত করে চেপে ধরেছে, কিন্তু অবশ হয়ে থাকা শরীরের প্রতিটি স্নায়ু যেন ওকে টেনে ধরে রেখেছে। ও ছটফট করছে ভেতর থেকে, কিন্তু বাইরে এক নিথর দেহ পড়ে আছে রইল। কিছুক্ষণ পর এক ঝটকায় চোখ মেলে শুভ্র। বুকের ভেতরটা ধড়ফড় করছে, মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। দিদি বলে চিৎকার করে ডাক দিতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। কণ্ঠনালীতে যেন একদলা বিষাক্ত পাথর চেপে বসিল। তীব্র এক ব্যথায় শুভ্র কুঁকড়ে গেল। শব্দটা গলার ভিতরে দম আটকে রইল। শুভ্র দেখল চারিদিকে অন্ধকার। হঠাৎ কেউ আলো জ্বালিয়ে দিল। চোখের মনে দুটো আলোর তীব্রতায় একটু ঝুঁকে এলো তার। শুভ্র দেখল সায়রা চৌধুরী ওর মাথার কাছে দাঁড়িয়েছে। সায়রা চৌধুরী দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাতটা নিজের হাতের মুঠে নিল। কান্না মাখায় বললেন, বাবা তোর জ্ঞান ফিরেছে? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া।
এখন কেমন লাগছে বাবা? শরীর কি খুব খারাপ? কিন্তু শুভ্রের মাথায় তখন একটাই চিন্তা ছিল, এতক্ষণ পাশে কেউ একজন ছিল। সেই মায়াবী হাতের স্পর্শ, সেই কান্নার শব্দ, সেটা তো কোনো স্বপ্ন ছিল না। ও স্পষ্ট অনুভব করছিল হৃদি ওর কাছেই ছিল। শুভ্র তার মাকে কিছু বলতে চাইছিল, হয়তো বলতে চাইছিল, আম্মু হৃদি কোথায়? ও কি এসেছিল? কিন্তু গলা দিয়ে ফিসফিসে একটা শব্দ বের হলো না। শুভ্রের ছটফটানি দেখে সায়রা চৌধুরী ঘাবড়ে গেলেন। বাবা থাম, কথা বলার চেষ্টা করিস না। ডাক্তার জানিয়েছে তোর গলার অবস্থা খুব খারাপ। তুই 20 থেকে 25 দিনের আগে স্বাভাবিকভাবে কথা বলতে পারবি না। কথা বলতে গেলে প্রচুর কষ্ট হবে, আর জোর করে চেষ্টা করলে গলার স্থায়ী ক্ষতি হয়ে যাবে। বাবা একদম কথা বলার চেষ্টা করিস না। শুভ্র তবুও থামলো না। ও পাগলের মতো ইশারে বোঝালো, আম্মু আমার ইদি কই? ও হাত পা ছুঁড়ে বেড থেকে নামার চেষ্টা করলো। সায়রা চৌধুরী ওর হাত দুটো চেপে ধরে আবার বললেন, বাবা আমার শান্ত হ। অসুস্থ শরীর নিয়ে এমন করিস না, শরীর আরও ভেঙে পড়বে। একটু শান্ত হ। কিন্তু শুভ্র কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ও বারবার কথা বলার চেষ্টা করছে এবং প্রতিবারে গলার ভেতরে সেই ক্ষতগুলো যেন কেউ জ্বলন্ত কয়লা ঘষে দিচ্ছে। যন্ত্রণা আর তীব্র অভিমানে শুভ্রের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পরিস্থিতি বেগতিক বুঝে সায়রা চৌধুরী ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে শুভ্রকে পরীক্ষা করে শান্ত হতে বললেন। কিন্তু শুভ্র তখন আবচ্ছন্ন এক ঘোরের মধ্যে। ওর মন বারবার বলছে হৃদি আশেপাশে কোথাও আছে। ও ঠিক এসেছিল। ওর গায়ের সেই চিরঘ্রাণটা যেন এই কেবিনের বাতাসে আসছে। শুভ্র চোখ দিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, যেন দেওয়ালের আড়াল থেকে এখনই হৃদি বেরিয়ে এসে তার হাতটা ধরবে। হঠাৎ দরজার ওপাশ থেকে কারো ভারী কণ্ঠস্বর ভেসে আসলো, পাগলামি থামাও শুভ্র। সোহান চৌধুরীর গলার আওয়াজ পাওয়া মাত্র শুভ্র পাথরের মতো স্থির হয়ে ধরল। ছটপটানি বন্ধ করে সে বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে রইল। সোহান চৌধুরী কয়েক সেকেন্ড শুভ্রের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে দরজার পেছনে থাকা কারো উদ্দেশ্যে বলল, আয় মা। মুহূর্তে দরজার কেবিন থেকে ধীর পায়ে কেবিনে প্রবেশ করে হৃদি। মাথাটা নিচু করে আছে, পরনে একদম সাদা রঙের একটা সাধারণ থ্রি পিস। হৃদিকে দেখা মাত্র শুভ্রের চোখের মন্দিরতে স্থির হয়ে গেল। মাত্র কয়েকদিনের মেয়েটা যেন সুখে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে কালচে চোখ, সেই চঞ্চল ভাবটা একদম উধাও। হৃদি একদম শান্ত হয়ে ভেতরে এসে দাঁড়ালো, কিন্তু একবারের জন্য সে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো না। শুভ্রের তৃষ্ণার্ত চোখে হৃদির দিকে তাকিয়েই রইল। কতক্ষণ যে হৃদির ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে তার কোনো হিসাব নেই। গত কয়েকদিনে যে অগ্নিকুণ্ড জ্বলেছিল, এখন মনে হচ্ছে হৃদির সেই উপস্থিতি, সেই অশান্তিগুলো বৃষ্টির মতো ধুয়ে মুছে সাফ করে যাচ্ছে। দীর্ঘ তৃষ্ণার পর এক আজলা শীতল পেলে যেমন লাগে, শুভ্রের এখন ঠিক তেমনই লাগছে। সোহান চৌধুরী শুভ্রের বেডের পাশে এসে দাঁড়ালেন। ছেলের ওই দিশেহারা চাহনি দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, প্রথমত হৃদির বিয়ে হয়নি, আর বিয়ে হয়েছে বলে কেন তোকে জানানো হয়েছিল সেসব তুই পুরোপুরি সুস্থ হলেই জানবি। আর তার আগে তোর বাবা হয়ে একটা কথা বলছি, তুই দুনিয়ার সামনে যতই শক্তিশালী বা দাপুটে মানুষ হয়ে থাকিস না কেন, ভালোবাসার কাছে তুই বড্ড বেশি কাঁচা আর দুর্বল। শুভ্র এবার ফ্যালফ্যাল চোখে তার বাবার দিকে তাকালো। সোহান যদি তার মনের অবস্থা বুঝতে পেরে আবার বলেন, মানে বুঝতে পারছিস, হৃদি কোনো মহাকাশ বা দূরে ছিল না। ও একদম আমাদের বাড়িতে ছিল, শুভ্রার সাথে শুভ্রার রুমে। অথচ তুই ঘরের কাছে সব জায়গায় খুঁজে অন্ধ হয়ে সারা শহর খুঁজে বেড়েছিস। তোর জেদ আর রাগ তোকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তুই নিজের ছায়াটাও দেখতে পাইসনি। ভালোবাসা মানুষকে যেমন শুধরিয়ে দেয়, তেমনি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। কারো গম্ভীর কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। ঈশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। তার পিছন পিছন শুভ্রাও কক্ষে প্রবেশ করলো। শুভ্রা সরাসরি শুভ্রের পাশে গিয়ে বসলো। সে বিদ্রুপে বলল, বাবা গো, আমি আর আমার নিজের ভাইকে চিনতে পারছি না। এই কি আমার সেই ভাই যে রাগলে উঠলে পুরো বাড়ির তাণ্ডব চলতো? সে আজ হাসপাতালে বিছানায় পড়েছে, তাও কার জন্য? আমার এই এক গাধী বান্ধবীর জন্য, হৃদির জন্য। শুধু তাই না, হৃদিও ঠিক এইভাবে শুভ্র একদম চুপ। ঈশানের ধমক খেয়ে শুভ্র থেমে গেল। ঈশান সবার দিকে তাকে শান্ত গলে বলল, আসলে মনে হচ্ছে বসের এখন একটু বিশ্রাম আর একা থাকা প্রয়োজন। সারাটা চৌধুরী শুভ্রের মাথায় মমতা ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তোর হৃদি তোর কাছে আছে বাবা।
একে একে সবাই কক্ষ থেকে বেরিয়ে গেল। এখন শুধু ঈশান, শুভ্রা আর রিদি। রিদি আগের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়েছে, তার মাথা এখনো নিচু। ঈশান শুভ্রার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শুভ্রা, তুমি এখানে বসে আছো কেন? যাবে না? যাব না। এখানে বসে বান্ধবী আর হবু দুলাভাইয়ের প্রেম কথন শুনবো? তেরা জবাব দিল শুভ্রা। ঈশান ভুরু কুচকে বলল, হোয়াট? হ্যাঁ। শুভ্রা আর ঈশান দুজনে শুভ্রার দিকে চরম বিস্ময়ে ভুরু কুচকে তাকালো। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্রা, বস কি তোমার বড় ভাই লাগে? তো কি হয়েছে? এখন ভাইয়ের সাথে দুলাভাই হয়ে গেছে, ভাই প্লাস দুলাভাই। প্রেম কাহিনী শোনার দিকে ভাই আমার দুলাভাই, আবার সম্মানের দিক থেকে দুলাভাই আমার ভাই। শুভ্রের এমন অদ্ভুত যুক্তিতে হৃদয় চমকে মাথা তুলে দেখাতলো। ঈশান যেন কি বলবে ভেবেই পাচ্ছে না। শুভ্র এবার হাত নেড়ে ঈশানকে কিছু বোঝানোর চেষ্টা করলো। ঈশান তীক্ষ্ণ নজর লক্ষ্য করে শুভ্র আঙ্গুল দিয়ে লেখার ভঙ্গি করলো, অর্থাৎ তার কলম ও কাগজের প্রয়োজন। ঈশান দ্রুত পাশের ডেস্ক থেকে প্যাড আর একটা কলম তুলে নিয়ে শুভ্রার হাতে দিল। শুভ্র কাঁপা কাঁপা দুর্বল হাতে দ্রুত কিছু একটা লিখলো, তারপর কাগজটা শুভ্রার মুখের সামনে ধরলো। শুভ্রার লেখাটা পড়লো, ফালতু কথা না বলে এখান থেকে যা, আমার দিদির সাথে একটা প্রাইভেসি আছে। শুভ্রা জেদের স্বরে বলল, মোটেও যাব না, এখানে বসে তোদের প্রেম কথন শুনবো, নির্লজ্জ মেয়ে। ঈশান বিড়বিড় করে কথাটা বললেও শুভ্রার কানে পৌঁছাতে একদম সময় লাগলো না। সে রাগী চোখে ঈশানের দিকে তাকালো। কিছু বললেন? না, আর কি বলবো। ঈশানে বেশ আফসোস করা ভঙ্গিতে জবাব দিল। শুভ্র কাগজের উপর পুনরায় দ্রুত লিখল। শুভ্রা আবার সেটা পড়ল। শরীর দুর্বল, কিন্তু হাত না। থাপ্পড় যদি খেতে না চাস এখনই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। শুভ্রা ভয়ে দুইবার ঢোক গেল। শুভ্র মোটেও ভয় দেখাচ্ছে না, তার ভাই সবসময় সিরিয়াস থাকে, যা বলে তা করার ক্ষমতা রাখে। শুভ্র আবার আমতা আমতা করলে, একটু থাকি না। শুভ্র কাগজের উপর বড় বড় অক্ষরে লিখল, গেট আউট। ধমক ছাড়াই শুভ্রের চোখের চাহনি দিকে ঈশান আর শুভ্র দুজনে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তে পুরো ঘর এক অদ্ভুত নীরবতায় গ্রাস করল। হৃদি এখন আগের জায়গায় দাঁড়িয়েছে, তার মাথা নুয়ে আছে এবং চোখের পাপড়িগুলো থরথর করে কাঁপছে। শুভ্র এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। দুজনের বুকের ভিতরে এখন এক অদ্ভুত অনুভূতির তোলপাড় চলছে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটলো। সময় কতটুকু পার হয়েছে তারা নিজেরাও বলতে পারছে না। শুভ্রের ধৈর্যচ্যুত উঠল। এভাবে স্তব্ধ হয়ে থাকাটা তার যে সহ্য করতে পারছে না। সে এক ঝটকায় সে লাথ বসালো পাশে রাখা ওষুধের টেবিলে। বিকট শব্দে টেবিল উল্টে মেঝেতে পড়ে গেল। কাচের বোতলগুলো ঝনঝন শব্দে চারিদিকে ছড়িয়ে পড়লো আর ওষুধে গড়িয়ে গেল মেঝেতে। হৃদি চমকে মাথা তুলল। শুভ্রের সাথে সাথে চোখের ইশারায় তাকে কাছে আসার আদেশ করলো। হৃদি তবুও নড়ছে না, তার পা যেন মাটির সাথে গেছে গেছে। শুভ্র হাতের চিরকুটটা মুঠোয় পাকিয়ে গোল গোল বানিয়ে হৃদির দিকে ছুঁড়ে মারল। হৃদি আবারও কেঁপে উঠল। এবার সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুব ধীরে ধীরে শুভ্র শয্যার পাশে এগিয়ে গেল। তার হাঁটু কাঁপছে, বুকের ধড়ফড়ানি যেন বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে না। শুভ্র পলকহীন চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। এই মুখটা দেখার জন্য কত রাত তৃষ্ণার্ত চাতকের মতো কাতর হয়ে মরছে তার কোনো হিসাব নেই। আচমকা শুভ্র হৃদির হাত ধরে সজোরে টান মারল। হৃদি তাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের বুকের উপর আছড়ে পড়ল। আকস্মিক ঘটনায় দুজনে ওষ্ঠ জোড়া মুহূর্তের মধ্যে মিলিত হলো। হৃদির পুরো শরীর যেন বরফ হয়ে গেছে। সে শরীরে লোমকূপ যেন এক অজানা শিহরণে জেগে উঠল। শুভ্র আলতো করে হৃদি কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বলে, আপনি অসুস্থ, একটু নিজের শরীরে খেয়াল করুন। শুভ্র কোনো কথা না বলে পাশ থেকে কাগজটা টেনে নিল। দুটো হাতে কিছু একটা লিখে হৃদির চোখের সামনে ধরল। হৃদি পড়ল, তুই কি এসেছিলি আমার কেবিনে? হৃদি কোনো উত্তর দিল না। সে পুনরায় মাথা নিচু হয়ে রইল। শুভ্র এবার কঠোর চোখে তাকিয়ে আবার লিখল, উত্তর দে। হৃদি খুব ধীর লয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্রের চোয়াল শক্ত হলো। সে দ্রুত কাগজে লিখল, লুকিয়ে কেন ছিলে আমার থেকে? রিদিবার চোখ তুলে শুভ্রের দিকে তাকালো। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত নির্লিপ্ততা। সে শান্ত স্বরে বলল, আপনার সামনে আসতে ইচ্ছে করেনি। কথাটা শোনা মাত্র শুভ্রের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে চিৎকার করে কিছু বলতে চাইল, কিন্তু গলা সে তীব্র ব্যথায় আটকে গেল। অবুঝের মতো শুভ্র তবুও শব্দ করার চেষ্টা করলো দেখে হৃদি ব্যাকুল হয়ে উঠল। সে চট করে নিজের আঙ্গুল শুভ্রের ঠোঁটের উপর চেপে দিল।
আর্তনাদ করে বলল, করছেন কি? কথা বলবেন না প্লিজ। শুভ্র কাগজের পর বিষাদমার্ক হাসি মুখে বলল, আমি যদি মরে যেতাম? রিদি আর নিজেকে ধরে রাখতে পারল না। এবার সে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্রের হাতের থেকে কাগজ আর কলমটা এক প্রকার ছিনিয়ে নিল। অশ্রুবেগে চোখে বড় বড় কাঁপা কাঁপা হাতে রিদি কিছু একটা লিখলো, শুভ্রের চোখের সামনে ধরলো। শুভ্র দেখলো সেখানে লেখা আছে, আপনার লাশের সাথে তখন আর একটা লাশ থাকতো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে কাগজে লিখলো, এত কষ্ট দেওয়ার কারণ? রিদি এবার চোখের জল আটকালো না। সে শুভ্রের হাত থেকে কলম নিয়ে জেদের বসে বলল, প্রতিশোধ। শুভ্র আলতো করে হাসলো। সেই হাসিতে কোনো রাগ নেই, আছে একগ্রুপ প্রশান্তি। সে পুনরায় কাঁপা কাঁপা করে লিখলো, একটু শক্ত করে জড়িয়ে ধরবে আমাকে? রিদি এক মুহূর্ত দেরি করলো না। সে দুহাতে শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরলো। চোখ দুটো শক্ত করে বন্ধ করে সে ঘন ঘন লম্বা শ্বাস ফেলতে লাগলো। মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে বুকের ভেতর জমে থাকা পাহাড় সম হাহাকারগুলো সে আজ মুক্ত করে দিচ্ছে। শুভ্র নিজের সমস্ত শক্তি দিয়ে রিদিকে নিজের বুকের সাথে পিষে ধরল। তার আলিঙ্গন এতটাই সুদৃঢ় ছিল যে মনে হচ্ছিল রিদিকে নিজের অস্তিত্বের ভেতরে মিশিয়ে নিতে চায়। দুজনে একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারছে। অনেকদিন পর যেন তারা এক শান্ত শীতল আশ্রয়ে দেখা পেল। সে বড় বড় শ্বাস নিয়ে রিদির গায়ে সেই ঘ্রাণটা ফুসফুসে ভরে নিতে চাইল। অবশেষে আসা শরীরটা যেন এই মুহূর্তে এক অলৌকিক প্রাণ শক্তি ফিরে পেল। কিছুক্ষণ এভাবে কাটলো। হৃদের গায়ে চেনা সুবাস আর হৃদস্পন্দন শব্দে শুভ্রর বুকের ভেতরটা জুড়িয়ে আসছিল। হঠাৎ দিদি তার বুক থেকে মুখ তুলে সজল চোখে শুভ্রের দিকে তাকালো। আর্তনাদ মেশানো কণ্ঠে বলে উঠল, আমাকে এত ভালোবাসেন তা আগে বলেননি কেন? হৃদির প্রশ্নটা করাতে আচমকা শুভ্র বাচ্চাদের মতো হু হু করে কেঁদে উঠল। শুভ্রর অশ্রুবেগা যে চোখে কাঁপা কাঁপা হাতে কাগজে কিছু লিখলো। তারপর সেটা রিদির চোখের সামনে ধরলো। রিদি এক পলক তাকিয়ে দেখলো সেখানে মাত্র একটা শব্দ লেখা, ভয়ে। রিদি পুচকে এলো। সে বিস্ময় নিয়ে বলল, ভয়? কিসের ভয়? শুভ্র দীর্ঘশ্বাস ফেলে পুনরায় লিখল, হারানো ভয়। লোকে বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি প্রিয় মানুষটা হারিয়ে যায়, তাই ভয়ে আমি কখনো বলিনি। আমার খুব হারানো ভয় ছিল। রীতি অবাক হয়ে বলল, ভালোবাসা প্রকাশ না করে এভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? শুভ্র লিখে, জানি না, তবে আমার হারানো ভয়টা সব কিছুর চেয়ে বেশি ছিল। আমি তোকে হারাতে পারবো না, একদম মরে যাব। তাই এই পৃথিবী আনতে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই। আমার প্রতিটা নিঃশ্বাস নেওয়ার শক্তি তুই। দেহ আমার শরীরে থাকলেও প্রাণ রয়ে গেছে ভেতরে। পৃথিবীতে যদি সাইফান শুভ্র চৌধুরী কোনো দুর্বলতা থাকে, তবে সেই দুর্বলতা হচ্ছিস একমাত্র তুই। হৃদির চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। এই পাথরের মতো কঠিন মানুষ তাকে অতলান্ত গভীরতায় ভালোবাসতো, আর সে বিন্দুমাত্র টের পেল না। নিজের ভালোবাসার মানুষের চোখের ভাষা বুঝতে না পারার গ্লানি তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। তবে কি সে সত্যি এক ব্যর্থ প্রেমিকা? হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে আছড়ে পড়ল শুভ্রের বুকে। দুই হাত তাকে পেছন করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল, আপনি আমায় এত ভালোবাসতেন আর আমি একটু ধরতে পারলাম না কেন? আমি আগে আপনার মনের হদিশ পেলাম না। শুভ্র নিজের সমস্ত আকুলতা দিয়ে হৃদিকে চাপটে ধরল। গলার ক্ষত থেকে চিনচিনি ব্যথাটা যেন আরো মধুর মনে হচ্ছে। সে হৃদির চুলে মুখ গুজে বড় বড় শ্বাস নিতে থাকলো। হৃদির উষ্ণ অশ্রু শুভ্রের বুক ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেই সিক্ততা আজ কোনো দহন নেই, এক অদ্ভুত প্রশান্তি। রুমের নিস্তব্ধতাকে ছাপিয়ে শুধু হৃদির কান্নার শব্দ আর শুভ্রের হৃৎপিণ্ডে ধুকপুকানি শোনা যাচ্ছে। শুভ্র চোখ বুজে অনুভব করে ডুব দিল। তার মনে হলো আজ সে তার হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেয়েছে। হৃদির বুকের সাথে একটু চেপে ধরে সে নিঃশব্দে জানিয়ে দিল এই আশ্রয়টুকুর জন্য সে আজন্ম তৃষ্ণার্ত ছিল। সময়ের চাকা ঘুরে গেল, কেটে গেল 20 দিন। শুভ্র কয়েক মাসখানেক হাসপাতালে থাকতে হয়নি। 5 দিনের মাথায় তাকে বাড়িতে ফিরিয়ে আনাছে। এখন সে পুরোপুরি সুস্থ, তেজদীপ্ত, সে আগের শুভ্র। হৃদি অবশ্য তাদের বাড়িতে আছে, তবে মাঝে মাঝে সে শুভ্রকে দেখে গেছে আর ফোনে নিয়মিত খবর নিচ্ছে। তাদের দুজনের মাঝে ভালোবাসার অথৈ সাগর থাকলেও সেই চিরচেনা ঝগড়াটে এক চুলও কমেনি। শুভ্র বরং আগের চেয়ে বেশি দস্যি হয়ে উঠছে। মেয়েদের মতো খুঁটিনাটি বিষয় নিয়ে হৃদির সাথে ঝামেলা বাঁধায়।
রিদি অবশ্য মন্দ লাগে না, সে যেন প্রতিদিন নতুন করে এক অন্য শুভ্রকে আবিষ্কার করে। সকাল 10টা, শুভ্র পরিপাটি হয়ে নিচে নামলো। পরনে ধবধবে সাদা শার্ট, মিশমিশে কালো প্যান্ট, কবজিতে ফিতায় একটি কালো ঘড়ি, চোখে সানগ্লাস। শার্টের উপরে দুটো বোতাম খোলা রেখে সে আপন মনে হাতা ফোল্ড করতে করতে বাইরের দিকে তাকায়। ঠিক তখনই শুভ্র এক বয়ম আচার নিয়ে চপচপ খেতে খেতে রান্নাঘরে যাচ্ছিল। শুভ্রকে এই অবতার দেখে সে একটা লম্বা শীষ বাজিয়ে বাঁকা হাসি বলল, ও কোথায় যাওয়া হচ্ছে ব্রো? রিভার সাথে বুঝি ডেটে যাওয়া হচ্ছে? বলি তো একটু কমিয়ে প্রেম করো ব্রো, নাহলে বিয়ের পর তো প্রেম করে মজাই পাবা না। শুভ্র থেমে শুভ্রার দিকে তাকালো, তার ভ্রু কুঁচকে গেলো। হলো, হোয়াট রিভা? রিভা আবার কে? শুভ্র আচারের বয়ম থেকে একটা আমসত্ত্ব মুখে পুরে নির্বিকার বলে বলল, কে তোমার হবু বউ? কিন্তু নাম তো রিদি, রিভা না। আগে উচ্চারণ করতে সে ইডিয়েট। শুভ্র মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ আমি ঠিকই উচ্চারণ করছি। আমি ওকে নাম দিয়েছি রিভা। তোমার বউ হওয়ার আগে ও আমার কলেজের বন্ধু ছিল। এখন তোমার বউ হবে কি আমি আমার ফ্রেন্ডকে ভুলে যাব? আবার সে আমার ভাবি হবে। তাই রিতে রি, আর সে আমার ফ্রেন্ড, আর ভাতে ভাবি। আইডিয়াটা দারুণ। শুভ্র সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিরক্তিতে একবার মাথা নাড়ল, গট গট করে হাঁটতে হাঁটতে বলল, একদম ফালতু আইডিয়া। সন্ধ্যার দিকে শুভ্র রিদিদের বাড়িতে এলো। হঠাৎ সোহান চৌধুরী ফোন করে তাকে জরুরি ভিত্তিতে আসতে বলছে। শুভ্র ড্রয়িংয়ে পা রাখতে দেখলো সবাই সবাই গোল হয়ে আসছে, শুধু রিদি নেই। সেখানে ঈশান উপস্থিত। সবাই বেশ অবাক, হাসি খুশি মনে আড্ডা দিচ্ছে। শুভ্র তখন দেখা মাত্র ইমন চিৎকার করে উঠল, ওই তো ভাইয়া এসে গেছে। শুভ্র কিছু বুঝতে পারল না তাকে এভাবে হুট করে ডাকার কারণ কি। ঠিক তখনই সিঁড়ির দিকে নজর পড়তে তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র একটা টকটকে গোলাপি রঙের শাড়ি পরে রিদিকে সিঁড়ি দিয়ে ধরে ধরে নিচে নামিয়েছে। রিদি লজ্জায় মাথা নিচু করে আছে। গোলাপি রঙের কাতান শাড়ি, বাম হাত ভর্তি ম্যাচিং রেশমি চুড়ি, গলায় একটা চমৎকার নেকলেস, কপালে ছোট্ট পাথরের সাদা টিপ, আর চোখে গাঢ় কাজল আর মায়াবী রূপে কয়েক গুণ বাড়িয়ে দিছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর মাথায় আলতো করে শাড়ির আঁচল টানা। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর মনে মনে আসমান থেকে কোনো পরী নয়, বরং আস্ত একটা নতুন বউ এই তো তার সামনে দাঁড়িয়ে পড়ছে। শুভ্রের চোখের পলক পড়ছে না, এই রূপটা তার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রিদি নিচে নামার সময় প্রথম সোহান চৌধুরীকে সালাম করলো। সোহান চৌধুরী পরম মমতায় তার মাথায় হাত রেখে দোয়া করে বললেন, সুখী হ মা। রিদি এবার সায়রা চৌধুরীকে সালাম করতে গিয়ে তিনি রিদির কাঁধ ধরে তাকে সোজা করে দাঁড় করালেন। তারপর আদুরি ভঙ্গিতে রিদি থুতনিতে হাত দিয়ে বলেন, মাশাআল্লাহ, মেয়ে তো নয় যেন সাক্ষাৎ পরি। জানিস মা, আমি সবসময় মনে মনে চাইতাম ঠিক তোর মতো একটা পরিবউ আমার ছেলের ঘরে আসুক। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। রিদি লজ্জা পেয়ে আরও বেশি মাথা নিচু করে ফেলল। সোহান যদি এবার শুভ্রকে হাতের ইশারায় ডাকলেন, কিরে ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আসবি? শুভ্র ধীর পায়ে সবার মাঝখানে এগিয়ে এলো। রিদি ঠিক তার পাশেই ছিল দাঁড়িয়ে। শুভ্রা সেই সুযোগে ফোন বের করে টপাটপ কয়েকটা ছবি তুলে নিল। ঈশান পাশ থেকে উঁকি দিয়ে শুভ্রার ফোনের ছবিগুলো দেখে নাক সিটকেল। তোর ছবিগুলো একদম ভালো হচ্ছে না, এটা কোনো স্টাইল হলো? রিদি এদিকে আর বস অন্যদিকে, দুজনে একদম গা ঘেঁষে দাঁড় করিয়ে ছবি তুলতে হবে। শুভ্রা আফসোস করলো, আমার ভাই আবার ছবি তুলবে, এই যে লুকিয়ে কয়েকটা তুললাম এটাই আমার ভাগ্য। ঈশান আশ্বস্ত করে বলল, আগে বড়দের কথাবার্তা শেষ হোক, তখন না হয় সুযোগ বুঝে তুলে নিও। ভাইয়া তো পোজ দিয়ে ছবি তুলবে না, সেটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, ছেড়েই দিলাম। সোহান চৌধুরী ইকবাল হাসানের দিকে তাকে হাসি মুখে বললেন, তো ইকবাল, কথা তো অনেক হলো, এখন আমরা দিন তারিখটা চূড়ান্ত করে ফেলতে চাচ্ছি, তুমি কি বলো? শুভ্রের মাথায় তখনও কিছু ঢুকছে না, সে আসলে এখানে কি হচ্ছে সে আর চোখে বারবার রেদিকে দেখছে। মেয়েটা সত্যি একদম নতুন বইয়ের মতো লজ্জায় মাথা নিচু করে আড়ষ্ট হয়েছে। শুভ্রের এই দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে ঈশান একটু ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে বলল, আপনার বিয়ের পাকাপাকি কথা চলছে বস, বুঝেছেন? এবার এখন নতুন জামাইয়ের মতো ওই পাশের সোফায় গিয়ে একটু ভদ্র হয়ে মাথা নিচু করে বসে থাকেন। শুভ্রের কাছে পুরো ব্যাপারটা আবার পরিষ্কার হলো।
তাহলে এই কারণে আজ তাকে হুট করে ডাকা? শুভ্র মুহূর্তে ঈশানের কাঁধে হাতে ভর দিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে এক অদ্ভুত ভঙ্গিতে বলল, তোমার কি মনে হয় আমি এসব ফালতু ঢং আর লজ্জার অভিনয় করবো? ঈশান হাসতে হাসতে বলল, করতে হয় বস, নিয়ম। শুধু তাই নয়, বিয়ের দিন তো আপনাকে শরমের অভিনয় করে মুখে রুমাল দিয়ে ঢাকতে হবে। শুভ্র চরম বিরক্তি নিয়ে নাক সিটকে বলল, ছ্যাঃ, কি ফালতু কথা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুভ্র আর রিধির বিয়ের দিনক্ষণ ঠিক হলো। অক্টোবরের 2 তারিখ শুক্রবার তাদের বিয়ে, আর 1 তারিখ বৃহস্পতিবার গায়ে হলুদ। দীর্ঘ প্রতীক্ষার পর, মান অভিমানের পর দুই পরিবার এখন খুশির আমেজ। রিধি মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে ভাবছে কত সুন্দর ভাগ্য, যাকে সে নিজের অজান্তে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, সেই মানুষটা তাকে ঠিক ততটাই ভালোবাসে। আর কিছুদিনের মধ্যে তারপর সে এক নতুন রিধি হয়ে শুভ্রের চিরস্থায়ী সঙ্গিনী হিসেবে তার জীবনে প্রবেশ করবে। রিধি লজ্জা মাখা মুখে একবার শুভ্রের দিকে তাকালো, দেখলো ঈশান তার কাঁধে হাত দিয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। রিধি তাকাতে শুভ্র মুহূর্তে ভুরু নাচিয়ে চোখ মারল। রিধির সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে নিল। বাড়ির সকলে খুশিতে মেটে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। সোহন চৌধুরী আর ইকবাল হোসেন একে অপরকে বুকে জড়িয়ে ধরলো। এসব দেখে রিধি আর নিজেকে ঠিক রাখতে পারল না। লজ্জায় শাড়ির কুচিত হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিজের ঘরে চলে গেল। তার কাণ্ড দেখে বাড়ির সবাই হো হো করে হেসে উঠল। রিধির পেছন পেছন শুভ্র যেতে চাইল, কিন্তু তখনই ঈশান শুভ্রের হাত টেনে ধরে বলল, বস কোথায় যাচ্ছেন? চলুন, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। শুভ্র যাওয়ার জন্য ছটফট করতে করতে বলল, তাতে দাঁত চেপে বলল, রাখ তোর মিটিং ভাই, আমার এখন যেতে হবে। শুভ্র অন্য হাতটা এমন টেনে ধরল, সে বেশ মজা নিয়ে বলল, মিটিং না ব্রো, চলো আমরা বরং কয়েকদিনের জন্য দেশের বাইরে যাই। শুভ্র এবার বেশ বুঝতে পারল, এই যে দুইটা মিলে তাকে ইচ্ছে করে আটকে রাখছে আর মজা নিচ্ছে। সে আর নিজেকে সামলাতে না পেরে অসহায় হয়ে বলল, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি আর কোনোদিন মিটিং করব না, আর কখনো বাইরে যাওয়ার বাহানা করব না। বিয়ের পর একদম বউয়ের শাড়ি লাচুল ধরে বাড়িতে বসে থাকবো। তাও বলছি, এবার অন্তত আমাকে ছাড়। শুভ্রর মুখে এমন বউ পাগল টাইপের কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশান আর ইমনি তবুও ছাড়ছে না। তারা যেন আজ শুভ্রকে এক মুহূর্তের জন্য হৃদের কাছে ভিড়তে দিবে না বলে কসম খেয়েছে। শুভ্র হাসতে হাসতে সায়রা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আম্মু, এখনো কি এই নিয়মটা নেই যে বরকনের বিয়ে ঠিক হলে বিয়ের আগে তারা একে অপরকে দেখতে পায় না? সায়রা চৌধুরী মেয়ের ইশারা বুঝে নিয়ে গম্ভীর হওয়ার ভান করে বললেন, কেন নেই? অবশ্যই আছে। শুভ্র এবার শুভ্রের দিকে আঙুল তুলে বলল, তাহলে ভাইয়া যে রিবার সাথে দেখা করতে যাচ্ছে? সায়রা চৌধুরীর দিকে তাকিয়ে শুভ্র অলক্ষ্যে একটা চোখ টিপল, যার মানে সে পুরোপুরি মজা নিচ্ছে। সায়রা চৌধুরীর মিথ্যা রাগ দেখে শুভ্রের দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, খবরদার শুভ্র, বিয়ের আগে তুই রিদির আশেপাশে যাবি না। শুভ্র একদম চুনের মতো মুখ করে ফেলল। তাকে দেখে মনে হচ্ছে এক ভোলাভালা কাঠবিড়েলি, যে তার গাছে উঠতে পেরেছে ঠিকই, কিন্তু প্রিয় ফলের নাগাল পাচ্ছে না। শুভ্র মুহূর্তে বিরক্তি নিয়ে বলল, তোমরা সবাই আমার সাথে ইচ্ছে করে এসব করছো? তোমরা তো এত ভালো অভিনয় করতে পারো কীভাবে? কিছুদিন আগে সবাই মিলে কি দারুণ নাটকটা করলে। তোমাদের কাণ্ড দেখে তো আমার বাংলা আর স্টার জলসার কথা মনে পড়ে যাচ্ছে। অসম্ভব ভালোবাসি তোমাকে পর্ব 12। এই গল্পটা কয়েকদিন পরে শেষ করি। নির্লজ্জটা ভালোবাসার গল্পটা শেষ করতে চাচ্ছি, জানি না, এখানে আর 6টা পর্ব দিলে হয়তো শেষ হয়ে যাবে।